পাঁচটি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে, সেই পাঁচটি প্রশ্নের কি হলো? এসআইআরটা এত তড়িঘড়ি করার দরকার কি ছিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের? আচ্ছা, অনুপ্রবেশকারী বাদ দিলাম, বছরের আর অন্য কোনো সময় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে গোটা প্রক্রিয়াটাই করা যেত। বাংলায় প্রায় 30 জনের বেশি আত্মহত্যা করেছে এই এসআইআর এর কারণে। বহু লোক তারা আতঙ্কে রয়েছে। এর দায় কার? এর দায় কি জ্ঞানেশ কুমারের নয়? রাজ্য জুড়ে এসআইআর আবহ, আর এই এসআইআর আবহের মধ্যে একের পর এক রাজনৈতিক চাপানুতোর সৃষ্টি হচ্ছে। কখনো দেখছি কোনো জায়গায় বিএলওকে ঘিরে বিক্ষোভ, যারা ভোটার, বৈধ ভোটার, তারা বিক্ষোভ দেখাচ্ছে। এসআইআর এর ফর্ম ফিল আপ নিয়ে জটিলতা সৃষ্টি হচ্ছে। আর এই আবহের মধ্যেই গত সোমবার দলের প্রায় 24,000 কর্মী সমর্থকদের নিয়ে বৈঠকে বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক নির্দেশ, একাধিক নির্দেশিকা, এবং তারপরই 10 জনের টিম গঠন করে দেন তিনি। সেই টিম যায় দিল্লির উদ্দেশ্যে। তারপর কি হলো? দিল্লিতে প্রথমে কমিশন, তাদেরকে বলা হয়েছে যে 5 জন সদস্য দেখা করবে, বাকি 5 জন দেখা করতে পারবে না। ফলে এই বৈঠকের দিন পেছোয়। বৈঠক হলো শুক্রবার। লাইভ স্ট্রিমিংয়ের কথা বলেছিল তৃণমূল, সেটাও হলো না। কিন্তু যে 5টি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছিলেন জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে, সেই 5টি প্রশ্নের কি হলো? এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র জার্নালিস্ট সুচারু মিত্র। সুচারুদা, আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ 10 সদস্যের কমিটি গঠন করে দিলেন। তারা গেল দিল্লির উদ্দেশ্যে। প্রথমে বৃহস্পতিবার মিটিংয়ের ডেট চেয়েছিল যে 10 জন দেখা করবে, অনুমতি দিয়েছিল কিন্তু 5 জনের। বাকি 5 জনের অনুমতি না দেওয়ায় তারা বৈঠকে বসলেন না। ফলে শুক্রবার সেই বৈঠক হলো। অভিষেকের যে 5টি প্রশ্ন, সেই 5টি প্রশ্ন কি জ্ঞানেশ কুমারের সাথে উত্থাপিত করতে পারলেন তারা? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল তার যে নির্দিষ্ট লক্ষ্য, সেই নির্দিষ্ট লক্ষ্য ধরেই তৃণমূল কংগ্রেস এগোচ্ছে। প্রথমেই যে বিষয়টা এখন সব রাজনৈতিক দলই প্রশ্ন তুলতে শুরু করেছে, এক্সেপ্ট বিজেপিকে বাদ দিয়ে, তারা বলছে যে এসআইআরটা এত তড়িঘড়ি করার দরকার কি ছিল নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের? আসলে জ্ঞানেশ কুমার কোনো একটি রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখেই এই এসআইআর প্রক্রিয়াটাকে চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে 13 বার ইন্টেন্সিভ রিভিশন হয়েছে। এসআইআর না হয় প্রথমবার হচ্ছে, কিন্তু 13 বার হয়েছে। তাহলে বিভিন্ন সময় পরিমার্জন, সংস্করণ, বাদ দেওয়া, মৃত ভোটার, এসব চলেছে। নির্বাচনের সময়ই কেন করতে হচ্ছে? মানে এসআইআর প্রক্রিয়া যখন শেষ হবে তার 3 মাসের মধ্যে রাজ্যে, পশ্চিমবঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচন। অন্য সময় করা যেত, ধীরে সুস্থে নির্ভুল সঠিক কাজ করা যেত। বিএলওরা দম ফেলতে পারছেন না। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, প্রথমবারে তারা বাধাপ্রাপ্ত হয়, দ্বিতীয়বারে তারা পারমিশন পায়। দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার গড়ে দেওয়া 10 সদস্যের প্রতিনিধি দল, তারা পৌঁছে গেল নির্বাচন সদনে। সেখানে তারা মেমোরেন্ডাম দিয়ে প্রথমেই তারা জানালো যেটা, যে এই এসআইআর, আসলে এই এসআইআরের লক্ষ্য কি? এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের লক্ষ্যটাই কি যে শুধু বাদ দেওয়া, অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া? 1, 2, বাংলা বাঙালি বিভিন্ন জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছে। তুমি দেখবে বিগত কয়েক মাস ধরে বিভিন্ন জেলাতে এই বাংলাদেশি ট্যাগ লাগিয়ে দেওয়া বা এই ঝামেলা করা বা তাকে বিপদের মধ্যে ফেলা, বাংলা বাঙালি আক্রান্ত হচ্ছে। এটাও কি উদ্দেশ্য প্রণোদিতভাবে? এটা কি নির্বাচন কমিশনের নজরে আছে? আচ্ছা, অনুপ্রবেশকারী বাদ দিলাম, বছরের আর অন্য কোনো সময় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করে গোটা প্রক্রিয়াটাই করা যেত। এই প্রশ্ন যেমন উঠছে, একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে তৃণমূল কিছু স্পেসিফিক জিনিস তুলে ধরেছে, যে এটা কি শুধুই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? এটা কিন্তু চোখে লাগছে সকলের, সকলেরই চোখে লাগছে যে জ্ঞানেশ কুমার এতটা তৎপর হয়ে গেলেন কেন? এবং যদি তার তৎপরতা এতটা তুঙ্গেই থাকে, তাহলে ত্রিপুরাতে কেন এসআইআর হচ্ছে না, বা মণিপুরে কেন এসআইআর হচ্ছে না? তৃণমূলের মতো অনেক দলই বলতে শুরু করেছে আসলে সেখানে ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতায় রয়েছে। তার মানে
পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনার একটা মরিয়া চেষ্টা চলছে এবং তৃণমূল কংগ্রেস সরাসরি এটাকে একটা ভিন্ডিকটিভভাবে প্রতিশোধ পরায়ণ হিসাবে বিজেপি এখানে অনেকবার চেষ্টা করে না পারাতে তাই জ্ঞানেশ কুমারকে তাদের সেনাপতি হিসেবে করাচ্ছে বলে তারা মনে করছে। তৃণমূল কংগ্রেস এখনও মনে করছে যে জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষজনক নয়। তৃণমূল কংগ্রেস এখনও মনে করছে জাতীয় নির্বাচন কমিশন রাজনৈতিক উদ্দেশ্যকে কোনো একটি রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত হয়ে কাজ করছে। তৃণমূল কংগ্রেস মনে করছে অনুপ্রবেশকারী তাড়ানোর নামে বৈধ ভোটারও কিন্তু বাদ চলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস মনে করছে এই তাড়াহুড়ো করে এসআইআরে গোলগাল একটা পাকিয়ে দিয়ে জীবিত লোককে মৃত করে দেওয়া হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস মনে করছে এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করে আসলে পশ্চিমবঙ্গে একটা বিরাট পরিবর্তনের পরিকল্পনা হচ্ছে। এই তৃণমূল কংগ্রেস মনে করছে নির্বাচন কমিশনের নজরে নেই মণিপুর, নির্বাচন কমিশনের নজরে নেই ত্রিপুরা। কেন ত্রিপুরা এবং মণিপুরে হবে না এসআইআর, এ নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন। এই তৃণমূল কংগ্রেস মনে করছে জ্ঞানেশ কুমার যে স্টাইলে বিহারে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন করিয়েছিলেন, ৪৫ লক্ষ লোক বাদ পড়েছিল, সেই জায়গায় এই বিহার মডেলকে ধরে রেখে জ্ঞানেশ কুমার সেটা চালাতে চাইছেন। তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিচ্ছে এটা পশ্চিমবঙ্গ, এখানে নাগরিক অনেক বেশি সচেতন, এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে, এখানে মতুয়াদেরকে নিয়ে রাজনীতি করছে কোনো একটি রাজনৈতিক মহল, এখানে সমাজের খেটে খাওয়া পিছিয়ে পড়া মানুষজনকে নিয়ে রাজনীতি করা হচ্ছে। এই একাধিক বিষয়কে নিয়ে পাঁচটি বিষয়কে নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আগেই তৃণমূলের টিম গিয়েছিল, এবার দিল্লিতে গিয়ে কমিশনের নজর কাড়া হলো। অর্থাৎ এটার একটা উত্তর বকলমে তৃণমূল কংগ্রেস চাইছে। উত্তর না হলে কি হবে রিক? উত্তর না হলে ৪টা ডিসেম্বরের পর থেকে পথে নেমে রাস্তায় নেমে আন্দোলন হবে রিক। একদমই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী কিন্তু 10 সদস্যের প্রতিনিধি দল এবং তার নেতৃত্বে ডেরেক ওব্রায়েন এবং এই বৈঠক বা এই মিটিংয়ের শেষে জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে শতাব্দী রায় একটি প্রশ্ন করলেন। বাংলায় প্রায় 30 জনের বেশি আত্মহত্যা করেছে এই এসআইআর এর কারণে, বহু লোক তারা আতঙ্কে রয়েছে, এর দায় কার? এর দায় কি জ্ঞানেশ কুমারের নয়? এই প্রশ্ন করেছেন শতাব্দী রায়। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শুধু যে তৃণমূল বিজেপি তা কিন্তু নয়, যারা বিএলওরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে অস্বাভাবিক চাপ। কারণ আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সব জায়গায় যে 1200 ভোটার তা কিন্তু নয়, কিছু কিছু জায়গা আমাদের কলকাতার মধ্যেই এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে 1600-র ওপর ভোটার আছে। একজন বিএলওর পক্ষে তো সম্ভব নয়। না, সম্ভব তো নয়। সে তার অন্য নিজস্ব সরকারি কাজে, সে তো সরকারি আধিকারিক, সরকারি কাজে সে ব্যস্ত রয়েছে। সেই সরকারি অর্ধ থেকে বেরিয়ে সে পরিশ্রম করছে, সেই সরকারি অর্ধ থেকে বেরিয়ে সে খেটে চেষ্টা করে বিষয়টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক সেই সময় একটা অপ্রত্যাশিত চাপ। একদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বলছে বিএলওকে, তোমার ভুল হলে তোমাকে ছাড়া হবে না, তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একদিকে সাধারণ মানুষ তাকে করকাচ্ছে, কেন বাড়িতে এলেন না, কেন বাড়ি থেকে ফর্মটা নিয়ে গেলেন না। একদিকে সাধারণ মানুষেরই কিছু কিছু অংশ ফর্মে ভুল করে ফেলছে, যখন সেটা আপলোড হয়ে যাচ্ছে তার দায় গিয়ে পড়ছে বুথ লেভেল অফিসারের সামনে। সে কারণেই হয়তো অনেকে এই স্নায়ুর চাপ সহ্য করতে পারছেন না, অনেক ক্ষেত্রে বিএলওরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যেটা হচ্ছে, আবার বলছি, একটা তাড়াহুড়ো হচ্ছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। শুধু তৃণমূল কংগ্রেস নয়, গত কয়েকদিন আগে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনিও একই কথা বলছেন, এত তাড়া কিসের জ্ঞানেশ কুমারের। এবং সকলে কিন্তু খুব ভীষণভাবে বিরক্ত, বাংলার সাধারণ মানুষ অত্যন্ত বিরক্ত। এই যে এক এক সময় এক একটা জিনিস আসে আর সেটা নিয়ে হই হই হয়। আসলে খেটে খাওয়া মানুষের প্রশ্নে এই নির্বাচন কি হবে? কেন্দ্রের এ বিষয়ে কোনো জবাব আছে? যখন এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চলছে, কারোর নজরের নেই, সেই নজরকে চুরি করে এড়িয়ে গিয়ে গ্যাসের দাম তত্তর করে বাড়ছে রিক। এই বিষয়টা কিন্তু তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই তারা হাইলাইট করেছে। ফলে এবারে 2026-এর বিধানসভা নির্বাচনে আমি যেমন বলেছিলাম এসআইআর একটা যেমন গুরুত্বপূর্ণ ইস্যু হবে, একই সঙ্গে এই এসআইআরকে সামনে রেখে 1.5 কোটি মানুষকে যাবেকে সামনে রেখে বাদ গেল যাওয়ার ফলে আমার একটা বিরাট পদ্মে অনেক কিছু হয়ে যাবে, এইটা বিজেপি ভাবতে শুরু করে আসলে কেন্দ্র কিন্তু টুকটুক করে জিনিসের দাম বাড়াচ্ছে, গ্যাসের দাম বাড়ছে, এটা কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে। এবং জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
তৃণমূল কংগ্রেস আজকে যেই 10টা প্রশ্ন তারা করলো, 24 ঘন্টা সময় দিয়েছে, আমরা দেখব কমিশন কী জবাব দেয় ত্রিপুরা মণিপুর নিয়ে, আমরা দেখব যে অনুপ্রবেশ নিয়ে কমিশনের কি বক্তব্য রয়েছে, আমরা দেখব যে 9 লক্ষ মৃত ভোটার আইডেন্টিফাইড হয়েছে, তাহলে এতদিন এই বিষয়টা জমেছিল কেন? ইন্টেন্সিভ রিভিশন হয়েছে, তার মানে কমিশন কোথাও না কোথাও এই কাজে উদাসীনতা ছিল। এখনই কেন তারাটা পড়ল যখন নির্বাচনের প্রেক্ষাপট রয়েছে? এবং এই মুহূর্তে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে যেহেতু বিজেপির পক্ষে কোনোটাই সম্ভব হয়নি, অতীতে 2021-এর বিধানসভা নির্বাচনে বিরাট একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল, কিন্তু সেই সময়েও বিজেপিকে থামতে হয়েছিল 77টা আসনে। ফলে সেরকম একটা প্রেক্ষাপটে আসলে তৃণমূল কংগ্রেস মনে করছে যে কমিশন বিজেপির, ভারতীয় জনতা পার্টির বি টিম হিসাবে কাজ করছে নির্বাচন কমিশন। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস। তুমি শতাব্দী রায়ের কথা বললে, তুমি ডেরেক ওব্রায়েনের কথা বললে, বাকি যে কর্মসূচি তৃণমূল কংগ্রেস এটা একটা মেমোরেন্ডাম দিয়ে রাখলো, কথা না শুনলে পথে নেমে আন্দোলন হবে, রাস্তা অবরুদ্ধ হবে। তোমার নিশ্চয়ই মনে আছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাংলা কিভাবে জ্বলে উঠেছিল, রাস্তায় রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ হয়েছিল। শুধুমাত্র রাজনৈতিক শিবির নয়, সেই সময় সাধারণ মানুষের একটা বড় অংশ রাস্তায় নেমেছিল। এক্ষেত্রে সেই ঘটনার পুনরাবৃত্তি আবার কিন্তু দেখা যাবে, সেরকম সম্ভাবনা কিন্তু 4 ডিসেম্বরের পর তৈরি হবে। যে সমস্ত মানুষগুলো খসড়া তালিকায় তাদের নাম পাবেন না, যে সমস্ত মানুষগুলো বিএলওর পক্ষ থেকে ফর্ম পাননি, তারা কিন্তু হাতে লাঠি নিয়ে রাস্তায় দাঁড়াবে, এটা খুব পরিষ্কার। একদমই। আমরা এর আগে দেখেছি সুচারুদা, বিভিন্ন জায়গায় গেছি, তুমি শুভঙ্কর সরকারের কথা বললে, একজন বিএলও রয়েছেন কলকাতারই অন্তর্গত, আমি তার গোপনীয়তার স্বার্থে তিনি সম্মুখে আসতে চাননি তাই তার কথাটা বলছি না। তিনি বলছেন যে বহু লোকজন তারা বিভিন্ন রাজ্যে কাজে গেছে, তাদের ফর্মটা কে নেবে, কেউ নেই বাড়িতে, তাহলে কি তার নাম উঠবে না? এরই পাশাপাশি তিনি বলছেন যে অ্যাপটা দেওয়া হয়েছে তাদের এন্ট্রি করার জন্য, সেটা অ্যান্ড্রয়েড ছাড়া ল্যাপটপ কম্পিউটার কোথায় সাপোর্টই করছে না, মানে আমাকে ফোনের মধ্যেই করতে হবে। আর একটা ফর্ম তিনি সকাল থেকে একজন ভোটারের নাম প্রায় 5 থেকে 7 বার তুলেছেন, তাও এরর দেখাচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম, অ্যাপটাকে সেইভাবে তৈরি করা হয়নি, অত্যন্ত তাড়াহুড়োটা হয়ে গেছে। একদম একদম। অনেক ক্ষেত্রেই কমিশন সব কিছু জারি করে দিল, নোটিফিকেশান জারি হলো। প্রচুর সোশ্যাল মিডিয়াতে আমাদের কাছে একাধিক প্রশ্ন আসছে সাংবাদিকদের কাছ থেকে, তারা জানতে চাইছেন স্পেসিফিক যে এসআইআরে অমুক নেই, তমুক নেই, এটা নেই, অমুক নেই, কারোর ফর্ম এসছে, তার শ্বশুর বাড়িতে ভোটার কার্ড চলে গেছে, বাপের বাড়িতে ফর্ম, মানে এরকম একটা হচপচ পরিস্থিতি তৈরি হচ্ছে। এইগুলো সদুত্তর কিন্তু কমিশন এখনও দিতে পারেনি, এবং সদুত্তর দিতে দিতে যতক্ষণ সময় লাগাবে কমিশন, ততক্ষণ পর্যন্ত 4 ডিসেম্বর অতিক্রান্ত হয়ে যাবে। ফলে ন্যাচারাল কোর্সে প্রচুর মানুষ একটা দ্বিধাদ্বন্দ্বের পরিস্থিতির মধ্যে রয়েছেন। এবং তুমি মনে করো যারা চাকরি বাকরি, হয়তো বাড়িতে হাজব্যান্ড চাকরি করেন, স্ত্রী চাকরি করেন, কেউ থাকেন না, তারা সপ্তাহের যে দিনগুলো রয়েছে তাতে বেরিয়ে যাচ্ছে। বিএলও সোমমঙ্গল থেকে শনির মধ্যে ঘুরে বেরিয়ে চলে গেল, রবিবার তার সময় কম বা আসছে না। তাহলে এই সমস্ত মানুষগুলো তারা ফর্ম জমা দেবেন কিভাবে? তাদের একাধিক প্রশ্ন মনে উঠছে। এবং তুমি যে কথা বললে বাইরে থাকে, তারা তাহলে তো বাদ পড়ে যাবে। এই পরিস্থিতি আসছে। তোমাকে আবার বলছি, এবারে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআরই হবে মূল ইস্যু, এবং তৃণমূল কংগ্রেসের কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে এবার লড়াই আগে নয়, আগে লড়াই জ্ঞানেশ কুমার এবং তার কমিশনের সঙ্গে। সরাসরি একটা সংঘাত পরিস্থিতি যে তৈরি হবে, মানে ওই বলে না বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি আসার আগে হঠাৎ করে মেঘটা গুড়গুড় করে ওঠে, সেই গুড়গুড় করে তোলা কিন্তু আজ থেকেই তৃণমূল কংগ্রেস দিল্লিতে নির্বাচন সদনে গিয়ে তাদের অ্যাক্টিভ মুভমেন্ট করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন বার্তা চলে গেল যে দলের শীর্ষ নেতা যে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, তৃণমূলের নেতারা বসে নেই, তারা শুধু মাইক বাবু নয়, তারা শুধু সংসদের ভেতর নয়, এবার তারা সরাসরি কমিশনের টেবিলে তাদের প্রশ্নপত্র পৌঁছে দিলেন। এবার উত্তরপত্র আসার অপেক্ষা করতে হবে। একটা সমস্যার কথা যেমন বললাম, যে যারা বাইরে রয়েছেন তারা কি করবেন? ইলেকশন কমিশন আমরা দেখেছি যে যখন এসআইআর ঘোষণা হয়, ঢাক ঢোল পিটিয়ে গোটা দেশ জুড়ে জানানো হলো যে বিএলও বাড়ি বাড়ি যাবেন, ফর্ম দেবেন, আপনি ফর্ম ফিল আপ করবেন, জমা করবেন, নাম উঠবেন, এত কিছু। কিন্তু যে বাইরে রয়েছে সেও যে অনলাইনে ইলেকশন কমিশনের ওয়েবসাইট খুলে তার নিজের ফর্ম নিজে বাড়িতে বসে যেখানেই থাকুক, দেশের যেখানেই থাকুক না কেন, সেই ফর্ম ফিল আপ করতে পারবেন, সেটা কিন্তু সেইভাবে প্রচার হলো না। এর দায় কার? অবশ্যই এর দায় ইলেকশন কমিশনের যেরকম রয়েছে সেরকমই রয়েছে বিএলওদের। যখন ফোন করা হচ্ছে তিনি বাড়িতে নেই, বহু বিএলও রয়েছেন তারা কিন্তু জানিয়ে দিচ্ছেন যে আপনি পোর্টালে গিয়ে নিজেই করে নিতে পারবেন,
আবার অনেকে আছেন এই বিষয়টাই জানেন না। এই ছবিও উঠছে, কিন্তু 4 ডিসেম্বরের পর থেকে বাংলার রাজনীতি যে এক অন্য রূপ দেখবে বা এক অন্য মোড়কে থাকবে সেটা কিন্তু একেবারে স্পষ্ট। 6 তারিখে পথে নামছে তৃণমূল এবং তারপরেই রাজনৈতিক উত্তাপ বাড়বে, বিজেপি বিরোধী আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে, সেটা একেবারেই স্পষ্ট। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রতিনিয়ত এসআইআর রিলেটেড বিভিন্ন রাজনৈতিক খবর নিয়ে আসবো আপনাদের সামনে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। অ্যাকশন রিয়াকশন আপনাদের কাছে সত্যি রিয়াকশনের জায়গা হচ্ছে কিনা ঠিক আপনারা নিজের আগে মতামত দিয়ে স্পষ্ট করবেন। অ্যাকশন রিয়াকশন মানে শুধুমাত্র তাত্ত্বিক আলোচনা নয়, অ্যাকশন রিয়াকশন মানে আমরা মানুষের কথা বলি। তাই মানুষকে বলবো, আপনারা এসআইআর নিয়ে আর কি কি যন্ত্রণায় ভুগছেন, আর কি কি বক্তব্য রয়েছে। এসআইআর হওয়া দরকার, কিন্তু কোথায় খামতি থেকে যাচ্ছে কমিশনের? সাধারণ মানুষ হিসাবে আপনি কোন সমস্যায় রয়েছেন একটু আমাদের দাদা দিদির রাজনীতির প্ল্যাটফর্মে এই যে অ্যাকশন রিয়াকশন প্রতিবেদন যাচ্ছে, ঠিক তার তলায় যে কমেন্ট বক্স রয়েছে সেখানে আপনারা কমেন্ট করুন, আপনারা মতামত জানান। আমরা নিশ্চয়ই আপনাদের সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা আলোচনা করব এবং আপনাদের কাছে সুস্পষ্ট তথ্য এবং পুষ্টি পৌঁছে দেওয়ার চেষ্টা করব।